জুলাই দেখার দৃষ্টিকোণ আমি এই আমার আলোচনার ফার্স্টে সাংবাদিক হিসেবে দুই দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে আমি বলছি। একটা হচ্ছে এটার এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন লেভেলে, পরে এটা থিওরিটিক্যাল বা ফিলোসফিক্যাল লেভেলে আসছি, ওটা সম্পর্কে আমার ইনসাইট কম, বাট প্রথমটা আসছি। যেমন আমি এখন একটা দৈনিক পত্রিকায় আছি, নতুন পত্রিকা ডেইলি ওয়াদ, আপনারা কোথায় কেউ কেউ দেখেছেন, এটা মার্কেট এসেছে। তা আমি যখন জুলাই ঘটে তখন আমি মেনলি আসলে এরকম ফুল টাইম কাজ করতাম কোনো কিছুর সাথে না। আমি আসলে 2021, অ্যাকচুয়ালি 2016 থেকে, বাট 2021 থেকে হচ্ছে আমি মেনলি বাইরে বিভিন্ন মিডিয়াতে লিখি, স্ট্রিঙ্গার বা করেসপন্ডেন্ট হিসেবে কাজ করি। সো আমি 2000 যখন জুলাই ঘটে তখন আমি মেনলি আল জাজিরা, আনাদুল এজেন্সি আর এশিয়া টাইমসে লিখতাম। তো ওখানে যেটা প্রবলেম ছিল যে 16ই জুলাইয়ের পর থেকে পুরো ঘটনাটা 5ই আগস্ট পর্যন্ত বা 5ই আগস্টের পরবর্তীতে যখন আমরা শব্দগুলো ইউজ করতাম যে জুলাইকে যে ব্যাখ্যা দিতে হবে, জুলাই জিনিসটা কি, জুলাই থেকে আপরাইজিং নাকি রেভলিউশন, তখন আমার এডিটর আমাকে জিজ্ঞেস করতো, কারণ তিনজন তো তিন জায়গায়, সাপোজ এশিয়া টাইমসে হংকংয়ে, তাকে আমার একটা জিনিস বোঝাতে হইতো আল জাজিরা বা অনাদুল এজেন্সি দোহা বা ইস্তাম্বুল বেস। তো এই কারণে যেটা মুশকিল তখন হতো যে এই জিনিসটাকে রেভলিউশন হিসেবে ডিক্লেয়ার করলে তারা বলতো এটা রেভলিউশন কোথায়। তা তারা তখন জিনিসটাকে চেঞ্জ করে আপরাইজিং করে দিত, বাট আমি তখন, কারণ ইনিশিয়ালি জিনিসটা কি, কারণ জুলাই আসলে এটা মানে আমরা যদি ডেফিনেশন দেখি, ইট ওয়াজ অ্যান আপরাইজিং, কারণ এটা তো শর্ট স্কেল স্পন্টেনিয়াস জিনিস ছিল যে পার্টিকুলার ডেফিনেশন, বাট এটা অ্যাসপিরেশনটা কিন্তু ছিল রেভলিউশনের। সো পরবর্তীতে আমি তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন করেই, মানে তাদেরকে আমি কিছুটা আর্ম রেসেল করে আমি একটা শব্দ ইউজ করতাম, রেভলিউশনারি স্কেল আপরাইজিং। আপনারা যদি আমার ওই গুগলে সার্চ করে আমার ওই লেখাগুলো দেখেন, দেখবেন যে অনেক জায়গায় এই শব্দটা মানে আমি এটা মোটামুটি তাদেরকে বাধ্য করাইছে যে এই শব্দটা লিখেন, কারণ এটা ঠিক আপরাইজিং বললে কম হয়ে যায়, রেভলিউশন বললে আবার বেশি হয়ে যায়। সো রেভলিউশনারি স্কেল আপরাইজিং প্রবাবলি কল দ্য অ্যাসপিরেশন অফ দ্য হোল থিং। এরপরে যেটা হচ্ছে যে আমি আমার কেন বলছি যে কিছু লাইন দিয়ে আমি জিনিসগুলোকে আমার মতো করে, কারণ জার্নালিস্টদের কাজের স্কোপ, স্পেশালি নিউজের ক্ষেত্রে, এখানে থিওরাইজ করার স্কোপ খুব কম। আমি যদি করিও, প্রথম কথা নিউজ যদি দিতে চায় এটা তো আমার ওপিনিয়ন না, নিউজ লিখতে গেলে তারা একটা পার্টিকুলার জিনিসের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, ওপিনিয়ন লিখতে গেলে লেখা যাবে। তো আমি আমার কিছু লাইন যেরকম আমি তাদের মধ্যে কিছুটা যেমন আমি এই লাইনটা লিখেছিলাম, আমার খেয়াল আছে যে যে এই জুলাই আসলে কি ছিল, যে ইট ওয়াজ এ কালেকটিভ অ্যাঙ্গার ইন সার্চ অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন সার্চ অফ এ রাপচার। মানে আমার কাছে মনে হয়েছিল যে এইটারটা আসলে জুলাই, যেমন আমাদের এখানে ফয়সাল সাহেব আপনি মধ্যে আজমালি ভাষার কথা বলেন, আমি ওই মোহাম্মদ আজম সাহেবের এই প্রবন্ধটা, আমি বেসিক্যালি ওই যে একটা প্রোগ্রাম হয়েছিল বোধহয় ফারুক ওয়াসিফ সাহেব, উনি পিআইবিতে একটা দিনভর প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রামের কিছু ছোটো ছোটো ক্লিপস দেখেছিলাম বা কথা শুনেছিলাম, বাট আমি প্রবন্ধটা আমার পড়া হয়নি। সো আমি একটু বোঝার চেষ্টা করেছিলাম। তা আমার কাছে মানে এই জিনিসটা কি, যে এইটা এসেনশিয়ালি এইটাকে এখন আমরা একটা জিনিস ঘটে যাওয়ার পরে সেটাকে আমরা নানানভাবে থিওরাইজ করতে পারি, যে এটা এই ছিল, এটাকে তখন ইন্টারপ্রিটেশন করতে পারি। বাট আমার কাছে মনে হয় এটা আমার অ্যাজ এ জার্নালিস্ট, আমি যেটা আমার ওই পার্টিকুলার পিরিয়ড, যদি 21 দিনের পুরা অভ্যুত্থানটাকে ধরি, তাহলে আমার কাছে মনে হয় এটা আসলে এসেনশিয়ালি একটা কালেকটিভ অ্যাঙ্গার ছিল যার সিঙ্গুলার গোলই ছিল শেখ হাসিনাকে হটানো। তো এটা কেন বলছি, কারণ আপনার মানে হোয়াট ইজ হিস্ট্রি, হিস্ট্রি ইজ এ সেট অফ পাস্ট ইভেন্টস দ্যাট উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাগ্রি আপন। কারণ আমরা এখন যেটাকে অ্যাগ্রি করি সেটাই কিন্তু হিস্ট্রি, এবং যারা কালেকটিভলি, যাদের স্ট্রেংথ বেশি, তারা যেটাকে ডিসাইড করে সেই হিস্ট্রিরই কিন্তু জোর বেশি। তা আমার কাছে মনে হয় যে জুলাইয়ের এই টোটাল ঘটনা দেখেন, এটা যদি চিন্তা করে দেখেন, আহ, এইটার অবশ্যই যে বললাম এটা রেভলিউশনারি অ্যাসপিরেশন ছিল ঠিকই, কিন্তু এইটা রেভলিউশনারি অ্যাসপিরেশনটার জন্য আহ, যে ধরনের কি বলবো প্রিপেয়ারনেস আমাদের দরকার ছিল সেটা, বা যে ক্ষেত্রে সেটা আমাদের না, এটার কয়েকটা কারণ আছে। কারণ এটা আমার কাছে একটা জিনিস কি, যে এখানে আমি একটু ডাইগ্রেস করে একটা কথা বলি, যে অ্যাজ এ মানে বাংলাদেশের একটা বড় প্রবলেম যেটা আমার, মানে এটা আমার কাছে মনে হয়, এবং এটা আমার ধারণা আপনারা একমত হবেন, যে এইটা ডারউইনের যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা কথা আছে না, এটার একেবারে পারফেক্ট ম্যানিফেস্টেশন হচ্ছে বাংলাদেশে। কারণ এটা একটা হায়েস্ট কনসেন্ট্রেশন অফ হিউম্যান, মানে এখানে মানুষের ডেন্সিটি সবচেয়ে বেশি। এই জায়গায় এরকম হায়েস্ট কনসেন্ট্রেশন অফ একটা জায়গায় যেখানে রিসোর্স কম, এখানে এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের ম্যানিফেস্টেশন, এখানে আসলে কোনো অভ্যুত্থান, কোনো রেভলিউশন, কোনো কিছুই আপনাকে সেই যে অ্যাসপিরেশন আপনি চান সেটা দিতে পারবে না। একদম একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি, কারণ আপনি ধরেন সাপোজ আমি, মানে আমার নিজে একটা কথা হচ্ছে হোয়াট ইজ করাপশন। করাপশন কিন্তু হচ্ছে আপনার একটা সিস্টেমের ইনএফিসিয়েন্সি। আমি একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আপনাদের 90 দশকের কথা খেয়াল আছে কিনা জানি না, টিএনটি ফোন ছিল। তো আমি যে স্কুলে পড়তাম, বুয়েটের স্কুলটায়, ওই স্কুলে আমার ক্লাসমেটের বাবা ছিল তখন টিএনটি বোর্ডের চেয়ারম্যান। তো ওই
তার নাম ছিল মোয়াইদ, মোয়াইদের মা, উনি খেয়াল আছে যে উনি স্কুলে এসে উনি লিটারেলি তখন ডিমান্ড নোট বলতো। ওই টিএনটি ফোন বাসায় কানেকশন নিতে চাইলে আপনি পয়সা দিয়েও পাইতেন না, অনেক সময় ঘুষ টুস সবসময় ঘুষ দিয়ে নিতে হইতো, কারণ ডিমান্ড নোট বিক্রি করতো উনি। বিক্রি করতো মানে কি, মানে উনি স্কুলে এসে সবাইকে বলতে যে আমার কাছে ডিমান্ড নোট আছে, এরকম আর কি। তো দেখেন, খেয়াল করে দেখেন, সেই আপনি পয়সা খরচ করতে রাজি, আপনি এক্সট্রা পয়সা খরচ করতে রাজি, তারপরে কিন্তু আপনি পাচ্ছেন না। কারণটা কি? কারণ আপনার সিস্টেমটা ডিজাইন করা হচ্ছে সাপোজ এটা কেটার করতে পারবে 2000 লোককে। টিএনটির যে আমাদের যে ওই সুইচ বোর্ডের যে চ্যানেল বা যে লাইনগুলো দিতে পারবে, ম্যানুয়ালি লাইন দিতে পারবে 2000 জায়গায়। খেয়াল করেন যখন আমাদের মোবাইল অপারেটর আসলো, তখন কিন্তু এটা ইনএফিসিয়েন্সি দূর হয়ে গেল। তখন কিন্তু এটা কিন্তু একটা জায়গায় বসালে অনেক লোককে সার্ভ করতে পারতো। তখন কিন্তু আর এই ঘুষ দিয়ে কানেকশন নেওয়ার প্রয়োজন পড়লো না। So, আমার বাংলাদেশে আপনি দেখেন, আপনি যে সার্ভিসই নেবেন না কেন, এই সার্ভিস নিতে গেলে কিন্তু আপনার দেখবেন যে সবসময় একটা, যে সার্ভিস দিচ্ছে তার সংখ্যা কম, যে সার্ভিস নিতে চাচ্ছে অনেক বেশি। সো আপনি এক্সট্রা টাকা দিয়ে আপনি নিজেই এনশিওর করবেন যে আমি যেন নিতে পারি। So, এরকম একটা জায়গায় আসলে অভ্যুত্থান, তারপর আপনার কি বলবো যে বিপ্লব, কোনো কিছুই আসলে আপনাকে এই সমাধানটা দিতে পারবে না। বাট হ্যাঁ, আমার কাছে, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে জুলাই সাকসেসফুল। কারণ জুলাইয়ের আমার মেইন যে টার্গেট ছিল একজন বাজে রুলারকে হটানো, সেটা আমরা সাকসেসফুলি পারছি। যেমন ধরেন আপনি এবং এটার উপযোগিতা আছে, আপনি যদি এখন ধরেন আবু সাইদের কথা যদি আপনি চিন্তা করেন, আবু সাইদের মৃত্যুতে হয়তো আবু সাইদের ফ্যামিলি বাদে অন্যরা হয়তো খুব বেশি এখন আর মাথা ঘামায় না, কষ্ট পায় না। কারণ এই মৃত্যুর উপযোগিতা, শুনতে খারাপ লাগতেছে বাট এই মৃত্যুর উপযোগিতা কিন্তু শেষ। এই মৃত্যুর কারণে একটা রেভলিউশনারি স্কেল আপরাইজিং হয়েছে, আমরা একটা সাকসেসফুল একটা ডিক্টেটরকে আমরা হটাইতে পারছি, তাই না? তো বাট ধরেন ওসমান হাদির মৃত্যুটার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার খারাপ লাগে, অনেকেরই খারাপ লাগে। হয়তো তার যারা অপছন্দ করে বা যারা তাকে ওই হাদি ব্যবসা এই ধরনের কথাবার্তা বলে, তাদের খারাপ লাগতে পারে, বাট ইন জেনারেল মানুষের কিন্তু খারাপ লাগে। কারণটা কি? কারণ এই মৃত্যুটার কোনো উপযোগিতা নাই, এই মৃত্যুটা মনে হচ্ছে অযথা। এই মৃত্যুটা যে চেঞ্জ আনার কথা ছিল, বা এই মৃত্যুটা কোনো কিছু আনতে পারে নাই। সো আমার কথা হচ্ছে যে জুলাই কিন্তু, যে অ্যাজ এ ইভেন্ট বা অ্যাজ এ বড় রাপচার যদি চিন্তা করি, এইটার যে উপযোগিতা সেটা আমার মনে হয় হয়ে গেছে। কারণ আমার মনে হয় যে আমরা একটা বাজে অটোক্রেটিক রুল থেকে এখন অ্যাটলিস্ট সাম ফর্ম অফ ডেমোক্রেসিতে প্রবেশ করেছি, তাই না? তো সেই কারণে সেটার উপযোগিতা নেই তা না, সেটা অ্যাজ এ ইভেন্ট সাকসেসফুল। এখন এটার পরবর্তীতে আমরা যেহেতু একটা ইভেন্ট স্পন্টেনিয়াসলি ঘটে গেছে, তখন সেটার পরবর্তীতে আমরা থিওরাইজ করে এটা নানান রকম কেন ঘটেছিল, কি এজমালি ভাষা ছিল, কি সবই বলতে পারি। বাট আমি আমার আমার পয়েন্ট হচ্ছে জার্নালিস্টিক ভিউ পয়েন্ট থেকে, আমি এটাকে যদি একটা ইভেন্ট কনসিডার করি, দ্যাট ইভেন্ট ওয়াজ সাকসেসফুল। এই ইভেন্টের টোটাল যে মেথোডোলজি বা যেভাবে জিনিসটা ঘটেছিল, যে 21 দিনের যে টোটাল পিরিয়ডটা, এবং অ্যাজ এ সংবাদকর্মী আমি এটাকে যেভাবে দেখেছিলাম, সেটা আমার কাছে মনে হয় যে এরকম নজির আমার জানা নাই আশেপাশে আছে কিনা। আপনি যদি ইভেন কাছাকাছি যদি শ্রীলঙ্কারটাও দেখেন, নেপালেরটাও দেখেন, বাংলাদেশেরটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন। বাংলাদেশেরটা কিন্তু নেপাল আর শ্রীলঙ্কার মতো না। বাংলাদেশে নেপাল আর শ্রীলঙ্কা থেকে অনেক বেশি, আমি বলবো যে এটার ইন্টেন্সিটি এবং এটার ব্যাপ্তি অনেক বেশি বড়। এখন জুলাই দেখার দৃষ্টিকোণ, জুলাইকে কি আসলে হচ্ছে কি, যে জুলাই শব্দটা আমি কয়েকদিন আগে আমার ফেসবুকে লিখেছিলাম যে জুলাইয়ের অবস্থা হয়ে গেছে এখন ওই 2021-এর শেষের দিকে কোভিড শব্দটা শুনলে অনেকে আর কোভিড শুনতে চাইতো না, কারণ কোভিড একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো কোভিড শুনলে বলতো যে না, দরকার নেই বাবা, কোভিড আচ্ছা গেছে। তা আমি অবাক হইতে, জুলাইয়ের শব্দটার ক্ষেত্রে অনেক মানুষের যারা জুলাইতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল, তাদেরও কেন এই অনীহা বা এই তাদের কেন শুনতে ভালো লাগে না, আমি এইটার আসলে, মানে আমি জেনুইনলি, আমি এখন সবচেয়ে বেশি যেটা নিয়ে চিন্তা করেছি, এইটার কোনো ব্যাখ্যা আমি পাই নাই। কারণ এটা তো একটা স্পন্টেনিয়াস গুড ইভেন্ট ছিল, যেখানে যে মানুষগুলো এটাতে পার্টিসিপেট করে এটার আলটিমেট সাকসেসটা দেখে ছাড়ছে, তাদের কাছে কেন এই শব্দটা এত অনীহা, বা এই শব্দটা শুনলেই কেন তাদের কাছে একটা ইন জেনারেল মনে হয় যে এটা ধান্দাবাজি, বা এটাকে কেউ, এটা প্রবাবলি একটা রিজন হইতে পারে যে আমাদের 71, যেটা আমাদের জন্য একটা প্রাউড হিস্ট্রি ছিল, সেটাকে ওভারসেল করা হয়েছে, এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট এটাকে ওই যে একটা পর্যায়ে এমন জায়গায় নিয়ে গেছে যে এটা আমাদের ওই শব্দটা শুনলে ওটার সাথে একটা ধান্দাবাজি মনে হইতো। তো আমার কাছে মনে হয় যে জুলাই রিলেটেড শব্দটার প্রবাবলি উইদিন, কারণ যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট তার পতনের সাথে সাথে এই 71-এর এই জিনিসটাও নিয়ে গেছে, সো আমার কাছে মনে হয় জুলাইকে বোধহয় এই প্রবাবলি একটা কারণে মানুষ এখন ধান্দাবাজি বা অন্য কিছু হিসেবে দেখে। সো এনিওয়ে, এটাই আমার আমার জুলাই, আমি জুলাইকে খুবই, আমি জার্নালিস্ট হিসেবে ওই যে বললাম যে আমার সাইড থেকে আমি জুলাইকে অ্যাজ এ ইভেন্ট জিনিসটাকে দেখেছিলাম। আর জুলাই পরবর্তী যে ঘটনা,
সেটাকেও আমি ওই এটারই একটা কন্টিনিউশন হিসেবে, কারণ আমাদের এই মুহূর্তে জার্নালিস্ট হিসেবে আমার কাছে জুলাইয়ের গুরুত্ব সত্যিকার অর্থে কোথায় সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় যে যেমন আপনার ধরেন প্রতিটা ইভেন্টের অ্যানিভার্সারি থাকে না, যে আমাদের যেমন বিজয়ের মাস আসলে আমাদের ডিসেম্বরে আমরা নিউজ পেপারে কাভারেজ দেই স্টোরিটা, যেমন আমাদের নতুন পত্রিকা যেটা ডেইলি ওয়াদা, সেটাতে আমি ঘোষণা দিয়ে একটা কথা বলেছি যে ডেইলি ওয়াদা, কারণ আমাদের এডিটর আপনার প্রেস সেক্রেটারি আগে ছিল যে শফিকুল আলম ভাই, উনি যেহেতু ফোর ফ্রন্টে ছিল ইন্টারিম গভর্নমেন্টের, এবং জুলাই আপরাইজিংয়েও তার কিছুটা মানে উনি সারা জীবন অ্যাটলিস্ট একটা জিনিস হিসেবে মানুষ মনে রাখবে যে উনি ই ব্রোক দ্য ফার্স্ট নিউজ, ওই যে এফপিতে হাসিনা নাই পালিয়ে গেছে, এটা উনি প্রথম ব্রেক করেছিল। সো উনি ওনার পলিসি হচ্ছে যে এই জুলাইকে আপহোল্ড করা। তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে জুলাইকে আপহোল্ড করা আসলে বোঝায়টা কি, যে জুলাইকে মানে আমাদের পত্রিকার এডিটোরিয়াল পলিসিতে জুলাইকে আপহোল্ড করা এটা বলতে কি। তো টু বি অনেস্ট শফিক ভাইও খুব যে পরিষ্কার কোনো মানে আমাকে কনভিন্স করার মতো যে জবাব উনি দিয়েছে তা না, খালি উনি বলেছে যে আমরা এক মানে তার একটা কথা হচ্ছে কিছু জুলাইকে আপহোল্ড করার মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে যে অ্যান্টি হাসিনা, অ্যান্টি আওয়ামী লীগ, এটা হচ্ছে ধরেন একেবারে কোয়ান্টিফাইবল বেঞ্চমার্ক। 2 নম্বর হচ্ছে যে ট্রু রিফর্মের জন্য, রিফর্ম কোথায়, রিফর্ম হচ্ছে আমাদের টোটাল সব জায়গায়, পুলিশে, ব্যুরোক্রেসিতে, তারপর আপনার জুডিশিয়ারিতে, ট্রু রিফর্মের জন্য অ্যাডভোকেসি। সো এটা হচ্ছে জুলাই স্পিরিটকে আপহোল্ড করার সেকেন্ড জিনিস। সো প্রথমটা আমি আবার বলি যে প্রথমটা হচ্ছে অ্যান্টি হাসিনা অ্যান্টি আওয়ামী লীগ। 2 নম্বর হচ্ছে রিফর্ম করার জন্য মানে জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, পুলিশ, আরও যা যা লাগে মানে এইসব জায়গায় ট্রু রিফর্মের জন্য অ্যাডভোকেসি করা। কারণ এই রিফর্মগুলো না আসলে তো আসলে আমাদের যে রাপচারটার পরে আমরা যে চেঞ্জ চেয়েছিলাম সেটা হবে না। সো এটাকে আপহোল্ড করা। তো এই দুইটার পরে উনি আর খুব বেশি বলেনি, বাট আমার কাছে মনে হচ্ছে এই দুইটার রিজন বোধহয় প্রবাবলি কনভিন্সিং। একটা নিউজ পেপার বা একটা কোনো কিছুকে এডিটোরিয়াল পলিসি, বা আপনি নিউজ পেপার বাদ দেন, যে আপনি কোনো একটা স্ট্যান্স যদি নেন, কোনো একটা ইন্টেলেকচুয়াল, অ্যাট এন্ড অফ দ্য ডে নিউজ পেপার ইন্ডাস্ট্রি তো এটা ইন্টেলেকচুয়াল ইন্ডাস্ট্রি, শুধু নিউজ তো না, ওপিনিয়নও যায়। সো ওপিনিয়ন কিন্তু ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, ওপিনিয়ন বা অপেট কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। নিউজ প্রবাবলি এতটা ইন্টেলেকচুয়াল না, কারণ নিউজ একটা স্ট্রাকচারের মধ্যে আপনি করলে নিউজ হয়ে যায়। বাট আপনি যে আপনার ওপিনিয়ন দিচ্ছেন, এখন অবশ্য সবাই ওপিনিয়ন লিখে ফেলে, এটা আমার কাছে অবাক লাগে যে প্রত্যেকে অপেড রাইটার্স, এটা আমার কাছে ভীষণ অবাক লাগে। অপেড বা ওপিনিয়ন কিন্তু খুব সিক্রেট জিনিস, এত সোজা জিনিস না। আপনি একটা ওপিনিয়ন মেকার অ্যান্ড ইউর ওপিনিয়ন্স আর পাবলিশড ইন নিউজ পেপার অ্যান্ড প্রপার নিউজ প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটা স্টেটমেন্ট। এখন অবশ্য যেহেতু যে বললাম এআই হোক বা যাই হোক সবাই লিখে ফেলে, বাট এগেইন আমি যেহেতু এই ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসটা এখন আমি সেক্রেট হিসেবে গণ্য করি এবং নিউজ পেপারে আছে, সো ওপিনিয়ন এই ইন্টেলেকচুয়াল সার্কেলে আমরা মনে হয় যে এই যে জিনিসগুলো বললাম যে কয়েকটা পার্টিকুলার স্ট্যান্স, এই স্ট্যান্সগুলো নিয়ে হয়তোবা এই যে জুলাই দেখার দৃষ্টিকোণ থেকে জুলাইকে আপহোল্ড করে জিনিসটাকে আগায় নিয়ে যাওয়ার এক ধরনের ক্ষুদ্র প্রয়াস আমাদের সাইড থেকে থাকবে, এবং আমারও থাকবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমি জুলাইকে এইভাবেই দেখেছি। আর আমার কাছে মনে হয় যে এইটাকে আসলে অনেকে এখন যেটা মানে আমাদের 2 বছরের মধ্যে এই যে অ্যাপাথি এবং এটাকে একটা জাস্ট ইভেন্ট হিসেবে দেখা, বা এটাকে অনেকে ভুলে যাওয়ার যে চেষ্টা, যে এটা মনে হয় বা এটার সাথে একটা ধান্দাবাজিকে এক করে ফেলা, এটা না, এটা বড় ইভেন্ট ছিল আসলে। এটা ওই যে রেভলিউশনারি স্কেল আপরাইজিং, আমরা হয়তো আমাদের জীবদ্দশায় এই স্কেলের কোনো কিছু দেখা মুশকিল। 90-তে আমি বেশ ছোটই ছিলাম, বাট 90-টা এর তুলনায় অনেক ছোট। আর আর তো অন্য কিছু দেখার স্কোপ হয়নি। সো আমার কাছে মনে হয় আমাদের জীবদ্দশায় এর থেকে বড় কিছু দেখা কঠিন। জি, ধন্যবাদ।